আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি কোশ্চেন নিয়ে সমাধান করব। যেই কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 24-এ অলরেডি চলে আসছে। তো কোশ্চেনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে অনেকগুলো তো হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষাতে এই কোশ্চেনটা মাঝে মাঝে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করব। ফাইনালি আমরা কোশ্চেনটা একটু দেখে নিই যে আসলে এখানে কি বলছে। দেখো, এখানে একটা সুন্দর টেবিল দেওয়া আছে। তো টেবিলটাকে আমাদের কোডিংয়ের মাধ্যমে দেখাইতে হবে। অবশ্যই কোডিংয়ের মাধ্যমে দেখাইতে হবে, যেহেতু এখানে একটা টেবিল দেওয়া আছে। তো এবার দেখো, প্রথম যে ক নাম্বার কোশ্চেনটা বলছে ভাইয়া, ক নাম্বার কোশ্চেনটাকে আমরা একটু মার্ক করে দেখি যে ক নাম্বার বলছে এইচটিএমএল এর এলিমেন্ট কি। এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে এইচটিএমএল ট্যাগের শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত। মনে করো আমি একটা ট্যাগকে ইউজ করব বা ওপেন করব। মনে করো হচ্ছে বি ট্যাগ ওপেন করলাম। বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড ট্যাগ, মানে লেখাটা বোল্ড করে অথবা গাঢ় করে। তো এই যে ওপেনিং ট্যাগ থেকে একেবারে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে পুরো জিনিসগুলোকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। বিষয়টা আমি আপনাকে আবারও বলি, দেখেন এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে পুরো জিনিসটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এবার খ নাম্বার দেখো, বলছে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়। স্টাইল অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে একটা লেখার ফন্ট, কালার এবং সাইজ, এই তিনটা জিনিস যখন হচ্ছে আমাদের মেনটেন করতে হয়, এই তিনটা জিনিসকে হচ্ছে উপস্থাপন করার জন্য স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। আবারও বলি, দেখো স্টাইল অ্যাট্রিবিউট কখন ইউজ করব, যখন তার ফন্ট, কালার এবং সাইজ এই তিনটা জিনিস আমরা পরিবর্তন করব, তখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। গ নাম্বার বলছে উদ্দীপকের এইচটিএমএল কোড লেখো, আমরা টেবিলটার এইচটিএমএল কোড করব। ঘ নাম্বার বলছে উদ্দীপকে ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপগুলো লেখো। মানে আমি কোডিং করার পর এই যে আমাদের বিষয়টা আছে, এই কোডিংটা, এই ওয়েব পেজটা কিভাবে আমি ইন্টারনেটে যুক্ত করতে পারবো বা ইন্টারনেটে প্রদর্শন করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপগুলো নিতে হবে। আমি যে বলছিলাম পদক্ষেপগুলো হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা, তারপরে হচ্ছে তোমার সেখানে হোস্টিং করা এবং ওয়েবসাইট পাবলিশিং করা। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো দেখো, এবার হচ্ছে আমরা এখান থেকে কোশ্চেনের যেই ইয়াটা দেখি আমরা একটু। দেখো, প্রথমে হচ্ছে ক নাম্বারটা দেখার চেষ্টা করি। ক নাম্বারে বলছে যে এইচটিএমএল এলিমেন্ট কি। দেখো, এইচটিএমএল ডকুমেন্টে বা এইচটিএমএল ট্যাগে স্টার্ট ট্যাগ থেকে বা শুরু ট্যাগ থেকে একেবারে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এইচটিএমএল এলিমেন্ট বা হচ্ছে উপাদান বলা হয়। এটা হচ্ছে শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এইচটিএমএল এলিমেন্ট অথবা হচ্ছে শেষ ট্যাগ বলা হয়। এইচটিএমএল এলিমেন্ট অথবা শেষ ট্যাগ বলা হয়। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে এর পরবর্তীতে আমরা করব খ নম্বর যে কোশ্চেনটা, সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। খ নম্বরটা বলছে স্টাইল অ্যাট্রিবিউট এমন একটি এইচটিএমএল বৈশিষ্ট্য যা ব্যবহার করে কোনো ট্যাগের রং, ফন্ট এবং আকার, ব্যাকগ্রাউন্ড এইগুলো নির্ধারণ করা হয়। আবারও বলি, কালার, ফন্ট এবং সাইজ এই তিনটার জন্য স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। এইচটিএমএল এ স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহারের মূল কারণ হলো একটি নির্দিষ্ট ট্যাগের রং, তারপরে আকার, ফন্ট ইত্যাদি সহজে পরিবর্তন করা। মানে মূল কাজ, স্টাইল অ্যাট্রিবিউটের মূল কাজই হচ্ছে একটা লেখার রং, মানে কালার, সাইজ এবং ফন্ট, এই তিনটা জিনিসকে পরিবর্তন করার দায়িত্বই পালন করে হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। এটাই হচ্ছে আমাদের মূল থিম। তারপরে দেখো ভাই, গ নম্বর যে কোশ্চেনটা বলছি সেটা হচ্ছে মূলত কোডিংটা আমরা আমাদের মতো করে একটু দেখবো যে আসলে কোডিংটা কিভাবে করা যায়। তো গ নম্বর যে কোশ্চেনটা, সেটাতে কিন্তু মূলত আমাদের হচ্ছে দেখো একটা টেবিল দেয়া আছে। তো টেবিলটার আমরা এখন এইচটিএমএল কোড করব। দেন ঘ নাম্বারে গিয়ে আমরা কিন্তু এই কোডিংটা করার পর যে ওয়েব পেজটা তৈরি হলো সেটাকে আমরা কিভাবে পাবলিশ করব, ইন্টারনেটে কিভাবে যুক্ত করব, সেটা নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে আমরা গ নম্বরের সমাধানটা দেখি। তো দেখো ভাইয়া, আমাদের হচ্ছে ঘ নম্বরে এই টেবিলটা দেয়া আছে। তো এই টেবিলটার আমরা এখন কোডিংটা করার চেষ্টা করব। তো আসলে দেখো এই টেবিলটার কোডিংটা কিভাবে হবে। তাহলে ডক টাইপ এইচটিএমএল এটা তো আমাদের ওপেন করতেই হবে, তারপরে এইচটিএমএল ওপেন করতে হবে, বডি ওপেন করব। দেন হচ্ছে দেখো, যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এখানে টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, এটা কিন্তু কমন কথাবার্তা, এগুলো লিখতে হবে। এবার ভাইয়া দেখো, এখানে আমাদের কিন্তু রো একটাই আছে। রো কোন জিনিসটা, রোটা হচ্ছে এরকম। এখানে রো কিন্তু একটা আছে, আর হচ্ছে আমাদের কলাম দুইটা আছে ভাইয়া। কলাম হচ্ছে দুইটা, রো একটা এবং কলাম দুইটা। তাহলে আমরা এখন রো নিয়ে কাজ শুরু করব। তো যেহেতু রো নিয়ে কাজ শুরু করে দিছি, তাহলে আমাদের এখানে টিআর ওপেন করতে হবে। তো টিআর ওপেন করে ফেললাম। এখন টিআর ওপেন করার পর দেখো, এখানে আমরা একটা লিস্ট ট্যাগ দেখতে পাচ্ছি। যেই লিস্ট ট্যাগের হচ্ছে শুরুটা হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে, অর্থাৎ আনঅর্ডার লিস্টের মানে আমাদের সার্কেলটা হচ্ছে, সার্কেল নামক যে টাইপটা আছে সেটা দিয়ে শুরু হয়েছে। তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমি নিয়ম জানি, আমাদের লিখতে হয় ইউএল লেখার পরে আমি এখানে লিখবো ভাইয়া টাইপ। তো ইউএল টাইপ লিখলাম। টাইপ লেখার পর দেখো, এই টাইপটার নাম হচ্ছে সার্কেল নামক একটা টাইপ। তাহলে এখানে আমি লিখবো সার্কেল।
এখানে টাইপটার নাম লিখে দিলাম সার্কেল। ওকে, এই সার্কেল লেখা শেষ। এখন আমাকে লিস্ট হিসেবে নিতে হবে। দেখো লিস্ট হিসেবে এখানে কি আছে, এ। এরপরে কিন্তু ভাই আমি লিস্ট ট্যাগকে ক্লোজ করতে পারবো না। কেন পারবো না বলো তো? কারণ এই এ লিস্টের ভেতরে আবার দেখো, এ লিস্টের ভেতরে আবার অন্য একটা লিস্ট প্রবেশ করানো আছে, অন্য একটা লিস্ট। তাহলে ওই লিস্টের জন্য আমাদের এখানে আবার কি করতে হবে, আমরা আবার এখানে আনঅর্ডার লিস্টের কাজ করব। তাহলে আনঅর্ডার লিস্ট লিখে এখানে আবার লিখতে হবে টাইপ। ওকে ফাইন, টাইপ লিখলাম। এই টাইপটার নাম কি হবে ভাই? এই টাইপটার নাম হবে ডিস্ক সার্কেল অথবা ডিস্ক। এই যে ডিস্ক, এই যে দিয়ে দিলাম এই টাইপটার নাম। এখন এখানে কি কি তথ্যগুলো আছে, এক্স এবং ওয়াই আছে। তাহলে লিস্টগুলোর নাম হবে, প্রথম লিস্ট হচ্ছে এক্স, তারপরে হচ্ছে আমাদের লিস্টটাকে ক্লোজ করে দিব। তারপরে দেখো ভাইয়া দ্বিতীয় লিস্ট, তারপরে ওয়াই। এবার হচ্ছে আমরা লিস্টটাকেও ক্লোজ করে দেব। এবার এই যে আমাদের যেহেতু আর কোনো লিস্ট নাই এই টাইপের ভেতরে, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, এই যে ইউএলটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে ইউএলটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন দেখো আমাদের হচ্ছে এই যে এ ট্যাগের পরে যে এলআইটা ছিল এটা কিন্তু আমরা ক্লোজ করি নাই। এই যে এখানে এ ট্যাগের পরে এলআইটাকে ক্লোজ করে দিলাম। এ ট্যাগের পরে কি করলাম ভাইয়া বলো তো? এ ট্যাগের পরে আমরা এলআইটাকে ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের বিষয়টা। দেখো বুঝতে পারা যায় কিনা। আমরা হচ্ছে এবার এর পরের যে পার্টটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো আমরা দেখতে পাবো কিনা। দেখো এর পরের যে বিষয়টা আছে, তো এখন আমরা কি করব, দেখো এখানে আবার এই যে বি আছে ভাইয়া, দেখো একটু খেয়াল করে দেখো। এই যে এখানে বি মানে এর সাথে যে ধরনের লিস্ট ছিল এবং বি এর সাথে যে ধরনের লিস্ট আছে, দুইটা কিন্তু একই লিস্ট, দুইটা একই লিস্ট। এই জন্য আমাদের এখানে আর নতুন করে ইউএল টাইপটা লিখতে হবে না, যেহেতু এর যে লিস্টটা এবং বি এর যে লিস্ট যে টাইপটা, সেই টাইপটা কিন্তু একই। এই জন্য শুধুমাত্র আমরা এলআইটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে বি লিখলাম, কিন্তু বি এর পরে কিন্তু ভাইয়া এলআই ক্লোজ হবে না, কারণ এই বি এর পরে কিন্তু আবার জেড নামক আরেকটা নতুন ভিন্ন টাইপ আছে। তাহলে এটার জন্য আমরা কি করবো ভাই বলতো? আবার আমরা এখানে ইউএল লিখবো। ইউএল লিখে এইখানে টাইপটা লিখে দেব, ইউএল টাইপ। টাইপটার নাম কি হবে? ডিস্ক। তো এই টাইপটার নাম হচ্ছে ডিস্ক দিয়ে দিলাম। দেন হচ্ছে টাইপটার নাম হচ্ছে ডিস্ক দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে লিখলাম এলআই। এলআই লেখার পরে আমরা এখানে জেড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভাইয়া এলআইটাকে ক্লোজ করলাম। তো ক্লোজ করার পর আমরা এখন কি করব, এখন হচ্ছে ইউএলটাকেও ক্লোজ করে দিব। ইউএলটাকেও দেখো ক্লোজ করে দিলাম। ইউএলটাকে ক্লোজ করার পর আসলে আমরা কি করব, দেখো বিষয়টাকে একটু দেখি আমরা। ওকে, এবার দেখো এরপরে আমরা আসলে কি করব, ইউএল ক্লোজ করা হয়ে গেল। যে বি এর পরে যে আমাদের এলআইটা হওয়ার কথা ছিল সেই এলআইটাকে এখন ক্লোজ করে দেবো। এই যে এলআই। আর শুরুতে দেখো যেই আমাদের ইউএলটা ওপেন করে রাখছি, এই যে শুরুতে এই যে আমাদের ইউএলটাকে যে ওপেন করে রাখছি সেই ইউএলটাকে আমরা এখন ক্লোজ করে দেব। একেবারে শুরুতে যে ইউএলটা ছিল সেই ইউএলটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন যেই জিনিসটা আমাদের করা হয় নাই সেটা হচ্ছে দেখো আমাদের রো এর পরে কিন্তু আমরা এটা টিডি দিয়ে শুরু করবো ভাইয়া। টিডি দিয়ে শুরু করতে হবে রো এর পরে, যেহেতু একটা টেবিলের ভেতরে তথ্যটা আছে। টিডি দিয়ে শুরু করলাম। এখন ইউএল এর পরে ফাইনালি আমরা এখানে গিয়ে দেখো এই যে টিডিটাকে ক্লোজ করে দিলাম। টিডিটাকে ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের এই এতটুকুর কাজ অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট বলতে 100% আমরা এতটুকুর কাজ শেষ করলাম। তাহলে বিষয়টাকে আমি আরেকবার একটু বলি। দেখো টিআর এর পরে একটাই রো হবে, কিন্তু এখানে যেহেতু একটাই রো আছে, একবারই টিআর ওপেন হবে এবং একবারই টিআর ক্লোজ হবে। তাহলে আমরা কি করলাম ভাই বলো তো? টিডি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ইউএল নিলাম। ইউএল কেন নিছি? কারণ এর সামনে সার্কেল টাইপের একটা ডেটা দেওয়া আছে। তাহলে সার্কেল থাকলে আমরা কি করব, ইউএল নেব আর টাইপটার নাম দেবো হচ্ছে সার্কেল। তো এবার এরপরে এলআইটাকে কেন ক্লোজ করি নাই ভাইয়া বলো তো? এরপরে এলআইটাকে ক্লোজ করা হয় নাই কারণ হচ্ছে এর ভেতরে আবার ভিন্ন টাইপের তথ্যগুলো দেওয়া আছে। তাহলে ভিন্ন টাইপের যে তথ্যগুলো দেওয়া আছে এটার দেখো এই যে কাজ করে নিছি, এই যে এতটুকু কাজ করছে একেবারে সুন্দর মতো। ইউএল টাইপটার নাম হচ্ছে ডিস্ক সার্কেল বা ডিস্ক। তারপরে এইটুকুর কাজ করার পরে এই যে ইউএলটাকে ক্লোজ করছি। ক্লোজ করার পরে দেখো এর পরে যেটা ছিল এলআই, সেই এলআইটাকে এই যে এখানে আমরা ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা হচ্ছে এখন বি নিব। দেখো এ আর বি এইটা কিন্তু একই টাইপের। তাহলে এই যে এইখানে আমরা বি নিলাম, কিন্তু বি এর পরেও আমরা এলআইটাকে ক্লোজ করব না। কেন করব না? কারণ বি এর ভেতরে আবার ভিন্ন টাইপের আর একটা তথ্য আছে। এখন তোমরা যেই ভুলটা করো ভাইয়া সেটা হচ্ছে দেখো এই যে এক্স ওয়াই তো একই টাইপ এবং জেডও তো একই টাইপ। এখন একই টাইপ হলেও দেখো একটা আছে এর ভেতরে, একটা আছে বি এর ভেতরে, মানে সেপারেট করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, বি এর পরে এলআই ক্লোজ না করে এই জেড এর জন্য আবার কি করছি, আবার ইউএল টাইপ নিছি। টাইপটার নাম হচ্ছে ডিস্ক। তারপরে ডিস্ক লেখার পরে আমরা এখানে কি করছি, এলআই দিয়ে জেড লিখছি। জেড লেখার পরে ইউএলটা ক্লোজ করে ফেলা হয়েছে। অর্থাৎ এই এতটুকুর কাজ আমরা এখানে দেখো করে ফেলছি। এই যে এখানে করছি।
এখানে করার পরে এই যে এলআইটা, এটা কিন্তু বি এর এলআইটাকে আমরা এই যে এখানে ক্লোজ করছি। তারপরে এই যে ইউএল, সেটা হচ্ছে একেবারে শুরুতে যে ইউএলটা নিয়েছিলাম এখানে ক্লোজ করে দিছি, দেন হচ্ছে টিডি ক্লোজ করা শেষ। এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন দেখো এই টেবিলটা কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই ভাইয়া, এখনো কিন্তু এই টেবিলটা আমরা শেষ করতে পারি নাই। তো এবার দেখো এই টেবিলটা শেষ করতে হলে আমাদের কি করতে হবে, এবার একটু খেয়াল করে দেখো। এখন আমরা এতটুকুর কাজ করছি, এখন সামনের দিকে আগাইতে হবে। তাহলে সামনের দিকে আগানোর জন্য আমরা কি করব, টিআর তো ওপেন একবারই হবে, যেহেতু টিআর ওপেন করেই রাখছি, ক্লোজ কিন্তু করি নাই। এখন এটার জন্য আমরা আবার টিডি ওপেন করব। ওকে ফাইন, টিডি ওপেন করলাম। দেখো দেখো এটা আমরা হচ্ছে টিডি ওপেন করা শেষ। এখন এখানে যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ দেয়া আছে, তো লিখলাম লগ। টিডি ওপেন করার পর আমরা এখানে লগটাকে লিখে দিলাম। তুমি চাইলে এখানেও লিখতে পারো, এই যে লগ লিখলাম। লগ লেখার পরে লগের নিচে দেখো 10 আছে, তাহলে লেখা নিচে পাঠানোর জন্য আমাদের সাবমেরিন ট্যাগ বা সাব ট্যাগ ইউজ করতে হয়। তারপরে হচ্ছে 10, দেন হচ্ছে আমরা সাব ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই সাব ট্যাগটাকে কিন্তু অলমোস্ট ক্লোজ করে দেওয়া শেষ। তারপরে ভাই দেখো এখানে এক্স আছে, এক্স লিখলাম। এক্স এর মাথার উপরে 2, তার মানে এখানে কি করতে হবে, সুপ ট্যাগ লিখতে হবে, সুপ তারপরে 2, দেন হচ্ছে আমরা সুপ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আর কোনো তথ্য নাই এই রোতে, তাহলে আমাদের কি করলাম, টিডিটাকে ক্লোজ করে দিলাম। ফাইনালি দেখো আমাদের এই রোটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের শুরুতে দেখো আমরা এই যে টিআর ওপেন করে রাখছিলাম, এখন হচ্ছে গিয়ে আমরা টিআরটাকে ক্লোজ করে ফেলবো। এই যে টিআর ওপেন করে রাখছিলাম, টিআরটাকে ক্লোজ করে দিলাম। এই যে এখানে টিআর ওপেন হয়েছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ইজি মনে করে ভুল করে ফেলে, কারণ এখানে রো হচ্ছে একটা। এই যে আমাদের টিআর ওপেন হয়েছে, এই যে এখানে এসে টিআরটাকে ক্লোজ করছি, মানে একটা রো এর ভেতরে সকল কাজগুলো করে নিতে হবে। ফাইনালি এখন আমরা কি করবো ভাইয়া, এখন হচ্ছে আমাদের দেখো এখানে টেবিলটাকে ক্লোজ করে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে বডিটাকে ক্লোজ করব, তারপরে হচ্ছে গিয়ে এইচটিএমএলটাকেও ক্লোজ করে ফেলব। এই হচ্ছে আমাদের যেই কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটার হচ্ছে আমাদের এইচটিএমএল কোড। তো তোমরা একটু দেখো, অবশ্যই এইচটিএমএল কোডটা বুঝতে পারবা, অনেক ইজি একটা এইচটিএমএল কোড। আমরা পরবর্তীতে ঘ নাম্বার কোশ্চেনের সমাধান দেব। ওকে দেখো, তাহলে এবার হচ্ছে আমরা ঘ নাম্বার কোশ্চেনটার সমাধান দিব। ঘ নাম্বার কোশ্চেনে যেই বিষয়টা বলছে সেটা একটু দেখি, যে উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রধান উপায় হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। অর্থাৎ তুমি একটা কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছো, এখন এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, পাবলিশিং করব, মানে প্রকাশ করে দেব, যাতে বিশ্বব্যাপী সবাই দেখতে পারে। এখন এই ওয়েবসাইট পাবলিশিং করতে হলে আমাদের কয়েকটা পদক্ষেপ নিতে হবে, কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। তার ভেতরে নাম্বার 1 হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওই ওয়েবসাইটের কোনো নাম রাখো নাই, আর নাম রাখলে পরে ওটা রেজিস্ট্রেশন করা হয় নাই, তাহলে কিন্তু ওয়েবসাইটটা সবাই দেখতে পাবে না। ফর এক্সাম্পল, একটা হচ্ছে বই লিখছো তুমি, কিন্তু বইয়ের কোনো নাম নেই, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার বই কেউ কিনবেও না, ওটা কেউ পড়বেও না। এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা কি করব, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব। ওয়েবসাইট পাবলিশিং করার জন্য প্রথমেই যে একটি সুন্দর কি করতে হবে, অর্থবোধক নাম নির্ধারণ করতে হবে, অর্থপর সেই নামের ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন রেজিস্ট্রেশন কিভাবে করব, ফর এক্সাম্পল আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে বা বিভিন্ন সার্ভারে গিয়ে রেজিস্ট্রেশন করব, যাতে করে সেখানে আমাদের ওয়েবসাইটটা সংরক্ষিত থাকে, যে কেউ এটা সার্চ করলে যাতে খুঁজে পায়। এই জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। মানে জিনিসটা দেখেন কত প্র্যাকটিক্যালি। আমাদের দেখো যখনই হচ্ছে বাবা মা একটা বাচ্চা জন্ম দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তার আকিকা করে সুন্দর একটা নাম রাখে, এবং নামই শুধু রাখে এমন না, ওই নামটাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয় বা জন্ম নিবন্ধন করতে হয়, যাতে করে ওই বাচ্চার একটা আইডেন্টি ওই দেশের ভেতরে তৈরি হয়ে যায়। মানে ওই দেশ জানতে পারে, ওই দেশের যেই গভর্নমেন্ট বা সরকার ব্যবস্থা, সে বুঝতে পারে এই বাচ্চা অমুক গ্রামে অমুক জায়গায়, তার বাবার নাম এটা, সেখানে জন্মগ্রহণ করছে। এই হচ্ছে একটা আইডেন্টি বা রেজিস্ট্রেশন তৈরি করা হয়। সেম ওয়েতে আমাদের ওয়েবসাইটেরও বিষয়টা এমনই। তারপরে দেখো খ নম্বর যে বা 2 নম্বর যে আমাদের প্রশ্নটা, সেটা যদি আমরা একটু দেখি, যে 2 নম্বর বলতে 2 নম্বর যে পয়েন্টটা, তো 2 নম্বর পয়েন্টে কি বললো, ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তাহলে আপনি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলেন, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে কি করব, ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পর ওয়েব পেজ ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারের সহযোগিতা নিলে ভালো হয়। এখন আপনি ওয়েবসাইট বানাইছেন, এইচটিএমএল দিয়ে তো মূলত হচ্ছে আপনি কোডিংটা করতে পারবেন, একটা কাঠামো তৈরি করতে পারবেন। এখন ওই ওয়েবসাইটটাকে যদি আমি সুন্দর মতো ডিজাইন না করি, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা কেউ ভিজিট করতে যাবে না। ফর এক্সাম্পল, আপনি একটা ড্রেস তৈরি করবেন, সেই ড্রেসটার যদি ডিজাইন ইউনিক না হয়, সুন্দর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ড্রেস কেউ কিনতে চাবে না। সেজন্য আমাদের ওয়েবসাইট বানানোর পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নাম রেজিস্ট্রেশন করব, দেন হচ্ছে ডিজাইন করব, যাতে সবাই আকৃষ্ট হয়। তারপর দেখো ওয়েব সার্ভারে ওয়েব পেজ হোস্টিং করা মানে একটা সার্ভারে ওয়েব পেজগুলো সংরক্ষিত করে রাখা, যাতে করে যে কেউ সার্চ দিলেই ওই ওয়েব পেজটাকে হচ্ছে তোমাকে বা সে দেখতে পায়।
ওয়েব সার্ভারে হোস্টিং করা মানে হচ্ছে www ডট, এখানে রেখে দেওয়া, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এটাকে বলা হয় তথ্যের মহাসমুদ্র ভাইয়া, তথ্যের মহাসমুদ্র। আপনি এখানে যদি হোস্টিং করে রেখে দেন আপনার ওয়েবসাইটটা, তো এই মহাসমুদ্র থেকে যে কেউ যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইট সার্চ দিলেই চলে আসবে। এই জন্য হোস্টিং করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওয়েবসাইট যদি হোস্টিং না করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কেউ খুঁজেই পাবে না, কেউ দেখতেও পারবে না। তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন ও ওয়েব পেজ ডিজাইন সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হয়, কোনো একটা সার্ভারে, যাতে করে আপনার ওয়েবসাইটটা সবাই ভিজিট করতে পারে, সবাই দেখতে পায়। তারপরের যে পয়েন্ট, মানে লাস্ট যে পয়েন্টটা, সেটা আমরা একটু দেখি। দেখো এখানে বলছে যে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের সংযুক্তি করা। সার্চ ইঞ্জিনগুলো কি? সার্চ ইঞ্জিনগুলোর হচ্ছে দায়িত্ব আপনার ওয়েব পেজকে খুঁজে দিতে সহযোগিতা করা, খুঁজে দিতে। মনে করো আমি কোনো কিছু সার্চ করলে কিন্তু অবশ্যই সার্চ ইঞ্জিন দিয়েই সার্চ করব। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, অপেরা মিনি, গুগল বা হচ্ছে বলতে পারো ইয়াহো। তারপরে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে আমাদের পিপিলিকা। এইগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। আর অপেরা মিনিটা হচ্ছে ইউসি ব্রাউজার, অপেরা মিনি, গুগল কম, এদেরকে বলা হয় ওয়েব ব্রাউজার আর কি, তথ্যগুলো প্রদর্শন করে। তাহলে আমাদের সার্চ ইঞ্জিনের দায়িত্ব কি? আপনার ওয়েবসাইটটাকে যে সার্চ করবে তাকে খুঁজে পেতে সহযোগিতা করবে। এখন যদি আপনি সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটের হচ্ছে সংযুক্তই না ঘটান, সংযোগই না দেন, তাহলে যেই সার্চ করুক আপনার ওয়েবসাইট, সেটা তো সার্চ ইঞ্জিন দিয়েই সার্চ করবে, তখন কিন্তু খুঁজে পাবে না। এই জন্য আমাদের কি করতে হবে? ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা অত্যাবশ্যকীয় নয়, তবে ওয়েবসাইটটিকে প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হয়। আর এই কাজটি যে প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় তাকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এই হচ্ছে আমাদের বিষয়টা, মানে সার্চ ইঞ্জিনে যদি আপনি সংযুক্ত করেন আপনার ওয়েবসাইটটাকে, তাহলে দেখা যাবে বিষয়টা একটু বুঝো, প্রচারমুখী হবে। প্রচারমুখী বলতে কি? আপনি একটা মনে করেন যে হচ্ছে গিয়ে বিভিন্ন আমরা যানবাহনে কিন্তু উঠি, হ্যাঁ, তারপর টিকিট ক্রয় করতে যাই, একটা সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ দিই। মনে করো তুমি হচ্ছে এখানে লিখবা টিকিট, মানে টিকিট লেখার পরে আপনি কি করবেন, যে একটা বাসের আপনি টিকিট ক্রয় করতে চাচ্ছেন, বাসের টিকিট। তো মানে যখনই তুমি সার্চ ইঞ্জিনে সার্চ দিবা, বাংলাদেশে কিন্তু প্লাস 200+ হচ্ছে বাস অপারেটর আছে। সেখান থেকে সর্বপ্রথম তোমাকে দেখাবে হচ্ছে শ্যামলী অথবা হানিফ পরিবহন, অথবা মনে করো আরও উন্নত মানের যেই সুন্দরবন, সেন্ট মার্টিন এক্সপ্রেস, এই যে বিষয়গুলো। তো এখান থেকে তুমি তো বলতে পারো যে ভাইয়া 200টা আমাদের বাস অপারেটর থাকতে এই 4টা বা 3টার নামই আগে শো করছে কেন? কারণ তারা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্তি করে রাখছে, মানে অলওয়েজ এখানে পেমেন্টের মাধ্যমে সংযুক্তি করে রাখা হয়েছে, যাতে করে কেউ সার্চ দিলে তাদের বাস অপারেটরের বাসগুলোই যাতে আগে শো করে ভাইয়া। এটা হচ্ছে প্রচারমুখী একটা দিক, মানে এটাকে ডিজিটাল প্রচারমুখী একটা দিক বলা যাইতে পারে। তো তুমি যদি এটা করতে পারো, তাহলে তোমার ওয়েবসাইটও যেই রিলেটেডই হোক, এটা শিক্ষা বিষয়কও হতে পারে, যে কোনো রান্না বিষয়কও হতে পারে, তাহলে কেউ যদি সার্চ করে তোমার ওয়েবসাইট আগে দেখাবে সার্চ ইঞ্জিনে, যে আপনি এটা দেখেন, এটাতে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। তো এটাকে আমাদের সার্চ ইঞ্জিনে যদি সংযুক্ত করি, প্রচারমুখী হবে এবং সেটা অনেক দ্রুত যে কেউ খুঁজে বের করতে পারবে। এই হচ্ছে আমাদের উক্ত বোর্ড কোশ্চেনটির সমাধান। তো আমরা পরবর্তীতে আরও একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।